আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় থেকে যেই অনুধাবনমূলক বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা দেখি আমাদের জন্য কি কি প্রশ্ন এখানে রাখা হয়েছে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন যে পটাশিয়াম 19 এবং 39 এবং বাম পাশে ডান পাশে একটা পজিটিভ সাইন রয়েছে, এই সংকেতটির তাৎপর্য লিখো। সো এই টাইপের প্রশ্ন যদি আমাদের জন্য আসে, আমরা এখান থেকে যে বিষয়গুলো জানতে পারি, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা, অনেকগুলো জিনিস এখান থেকে বের করা যায়। সো দেখো এখানে বাম পাশের নিচে 19 লেখা, তার মানে কি বলতো, প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 19। উপরে 39 লেখা, তার মানে কি ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 39। তাহলে নিউটন সংখ্যা কত হবে? 39 মাইনাস 19 সমান সমান 20। আচ্ছা, এবার ডান পাশে একটা পজিটিভ সাইন রয়েছে। পজিটিভ সাইন মানে কি? সে ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা নর্মালি 19 হওয়া উচিত, বাট এখানে একটা ইলেকট্রন কমে যাবে, এখানে ইলেকট্রন হবে 18টা। আবার এই যে পজিটিভ সাইন দ্বারা বোঝানো হচ্ছে এটা ক্যাটায়ন সে তৈরি করতে পেরেছে। তো এই বিষয়গুলো আমরা যদি এক্সামে লিখে দিই, আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ক্লোরিন। সো যদি সোডিয়ামেরটা বোঝাতে পারি আমি তোমাদেরকে, তাহলে এটা খুবই সিম্পল, যে Cl3517 মাইনাস তারা কি বোঝানো হয়? তো বোঝানো হয় যে 35 মানে কি? এটা কি? ভর, ভর সংখ্যা। 17 এটা কি সংখ্যা বলো তো? এটা হচ্ছে প্রোটন সংখ্যা। আর Cl মাইনাস দ্বারা বোঝানো হয় ইলেকট্রন আছে কয়টা? নর্মালি থাকে 17টা, যেহেতু মাইনাস মানে কি সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, সো মোট ইলেকট্রন আছে 18টা। তো এই কথাগুলোই বলতেছে যে এর ভর সংখ্যা হচ্ছে 35, পারমাণবিক সংখ্যা Z হচ্ছে 17, আবার সে একটি ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণ করার কারণে সে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। অর্থাৎ ক্লোরিনের কাছে এখন ইলেকট্রন রয়েছে কতটি? ইলেকট্রন রয়েছে 18টি। আচ্ছা, তো আমরা সোডিয়াম নিয়ে আমরা কাজ করেছি। সো যেহেতু এটা নিয়ে অলরেডি কথা বলা হয়ে গিয়েছে, সো আশা করতেছি এটা আসলে তোমরা অ্যান্সার করতে পারবা, সোডিয়ামের এই অংশটুকু তোমরা অ্যান্সার করতে পারবা। নেক্সট প্রশ্ন, পরমাণু বিদ্যুৎ বা তড়িৎ নিরপেক্ষ উক্তিটি বুঝিয়ে দাও। আচ্ছা, তড়িৎ মানে কি? চার্জ, চার্জ থাকা মানেই কিন্তু তড়িৎ। তাহলে পরমাণু তড়িৎ নিরপেক্ষ বলতে বোঝানো হয় নর্মালি কোনো পরমাণুতে এক্সট্রা পজিটিভ চার্জ, এক্সট্রা নেগেটিভ চার্জ থাকে না, কোনো চার্জের কোনো ঘাটতি থাকে না। যতগুলো পজিটিভ থাকবে ঠিক ততগুলো নেগেটিভ আমি পাবো। তো এই জন্য বলা হয় যে পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মধ্যে প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন চার্জবিহীন হয়। আর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহ ঋণাত্মক আধানযুক্ত হয়। সাধারণত পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান। এই যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান এবং তাদের চার্জের মানও সমান। এমন না যে প্রোটনের চার্জ বেশি, ইলেকট্রনের চার্জের মান কম। দুইটা, প্রোটন হচ্ছে পজিটিভ 1, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ 1, এবং পরমাণুতে নর্মালি যতগুলো পজিটিভ থাকে ঠিক ততগুলো নেগেটিভ থাকে। আচ্ছা, ফলে সামগ্রিকভাবে পরমাণুতে চার্জের পরিমাণ শূন্য হয় এবং তাই পরমাণু কি? বিদ্যুৎ নিরপেক্ষ। মানে তাই আমরা পরমাণুকে বিদ্যুৎ নিরপেক্ষ হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি দেখো, পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট কেন হয় ব্যাখ্যা করো। তো এখানে মূল অ্যান্সার হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। তাহলে প্রোটনের চার্জ আছে, নিউট্রনের কোনো চার্জ নাই। তাহলে পরমাণু নিউক্লিয়াসটা আসলে কেমন হবে সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করতেছে প্রোটনের উপরে। এখন প্রোটনের চার্জ কীরকম? পজিটিভ, তাই পরমাণুর কেন্দ্র কি হবে? পজিটিভ হবে। এখানে এই কথাটাই বলা হচ্ছে যে প্রোটনের চার্জ ধনাত্মক এবং সেই চার্জের মান কত? 1.60 10⁻⁻19 কুলম্ব। তাহলে আমরা অপরদিকে নিউট্রন চার্জবিহীন, যেহেতু নিউক্লিয়াসের অভ্যন্তরে কেবল প্রোটনের চার্জ থাকে এবং তা ধনাত্মক, সেহেতু পরমাণু নিউক্লিয়াস কি হয়? ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়। পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় শুধুমাত্র প্রোটনের চার্জের কারণে। ওকে, সো নেক্সট প্রশ্ন কি দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে যে পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত হয় ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে, যেটা পরমাণুর যে মোট ভর সেই মোট ভর বোঝায়। তো এখানে এটাই বলতেছে যে পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটি কণা দ্বারা গঠিত। এদের মধ্যে প্রোটন ও নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, প্রোটন ও নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর যথাক্রমে এখানে দেওয়া আছে। অর্থাৎ একটি ইলেকট্রনের তুলনায় একটি প্রোটন ও নিউট্রন প্রায় 1840 গুণ ভারী। যেহেতু ইলেকট্রনের ভরটা এত ক্ষুদ্র বা এত ছোট, সেজন্য আমরা ইলেকট্রনের ভরটাকে শূন্য হিসেবে বিবেচনা করতেছি, কারণ এই ভরটা আসলে অনেক ছোট। ঠিক আছে, বিবেচনা করা হয় যেহেতু পরমাণু নিউক্লিয়াসে শুধু প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত, তাই পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কি থাকে? জমা থাকে বা কেন্দ্রীভূত থাকে। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। তো
আমরা এখন যাচ্ছি রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি সীমাবদ্ধতা কি হতে পারে সেটা আসলে ব্যাখ্যা করতে। আচ্ছা দেখো এখানে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি সীমাবদ্ধতা, যে সৌরজগতে গ্রহগুলো চার্জহীন কিন্তু ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জযুক্ত। আমরা যে রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা ত্রুটি ছিল, সে সোলার সিস্টেম মডেলের সাথে কম্পেয়ার করেছে। সো গ্রহ এবং সূর্য উভয় চার্জবিহীন, কিন্তু নিউক্লিয়াস এবং ইলেকট্রন উভয় চার্জযুক্ত। 2 নাম্বার, বর্ণালী রেখার কোনো ধারণা এই মডেলে নাই, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের কোনো ধারণা আমরা এখান থেকে কি মানে এই মডেল থেকে বর্ণালী সম্পর্কে সেই কোনো ধারণা এই সুস্পষ্টভাবে দিতে পারে নাই। আচ্ছা সেকেন্ড প্রশ্ন, নেক্সট প্রশ্ন, যে রাদারফোর্ডের মডেলকে সৌর মডেল বলা হয় কেন? রাদারফোর্ডের মডেলে বিজ্ঞানী রাদারফোর্ড সোলার সিস্টেম বা সৌরজগতের সাথে কম্পেয়ার করেছিলেন। তিনি বলতেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেমনিভাবে ইলেকট্রনগুলো ঘুরে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেমনিভাবে কক্ষপথে বিভিন্ন গ্রহগুলো ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঠিক বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে। এই জন্য এই যে সৌরজগতের সাথে যে কম্পেয়ার করেছেন বিধায় তার এই মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। আচ্ছা বোর পরমাণু মডেলের 2টা সীমাবদ্ধতা উল্লেখ করো। নাম্বার 1, বোর পরমাণু মডেলের সাহায্যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ আমরা বোর মডেল আসলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুদের জন্য। তো এটা যদি একের অধিক হয় তাহলে পারমাণবিক বর্ণালী কেমন হতে পারে সে সম্পর্কে বোর মডেল কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারে না। নাম্বার 2, বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, মানে বোর মডেল বলতেছে যে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ পাওয়া যাবে নিউক্লিয়াসের বাইরে, কিন্তু প্রকৃতপক্ষে বা আরও পরে প্রমাণিত হয় যে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই নয়, কখনো কখনো তারা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। সো এভাবে আমরা বোর মডেলের মানে তৈরি করতে পারি আর কি। আচ্ছা ম্যাক্সওয়েল তত্ত্ব কি? ম্যাক্সওয়েলের তত্ত্ব হচ্ছে যে ইলেকট্রনগুলো যখন ঘুরবে তাহলে এই ঘোরার জন্য শক্তি দরকার। এখন সে যত বেশি ঘুরবে তত তার শক্তি ক্ষয় হতে থাকবে এবং তার ঘূর্ণন পথ আস্তে আস্তে ছোট হবে। একটা সময় ছোট হতে হতে ইলেকট্রনটা কোথায় গিয়ে পড়বে? নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়বে। সো এই যে দেখো এই ঘূর্ণনের ফলে নিউক্লিয়াসে পতিত হবে এবং পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে। কেননা আমরা আগেই বলেছি যে নিউক্লিয়াসের মধ্যে শুধুমাত্র প্রোটন এবং নিউট্রন থাকবে, ইলেকট্রন থাকবে কক্ষপথে। এখন ইলেকট্রন যদি ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের মধ্যে পতিত হয় তাহলে পরমাণুর যে মূল কথা বা মূল তত্ত্ব সেটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে বা পরমাণু স্থায়ী হবে না। কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না, অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। এটি ম্যাক্সওয়েলের তত্ত্ব, অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটি কি নয়? সঠিক নয়। মূলত রাদারফোর্ড তার পরমাণু মডেলে ইলেকট্রন কোন জায়গা থেকে শক্তি পাবে সে সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা দেয় নাই বিধায় আসলে এই মানে তত্ত্বটা বা এই থিওরিটা এসেছে। আচ্ছা পরমাণুতে কিভাবে বর্ণালীর সৃষ্টি হয়? আমরা শক্তির উৎস থেকে মৌলের অসংখ্য পরমাণু একই ইলেকট্রন ভিন্ন ভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে উদ্দীপ্ত অবস্থায় নির্দিষ্ট শক্তি বিভিন্ন উচ্চ শক্তি স্তরে লাফিয়ে চলে। আচ্ছা এখানে জাস্ট এই লাইনটা কঠিন মনে হতে পারে, আমি একটু সহজ করে বলে দিই। ইলেকট্রন নিউক্লিয়াস থেকে শক্তি শোষণ করে সে নিজস্ব কক্ষপথ থেকে উপরের কক্ষপথে লাফিয়ে চলে যেতে পারে। পরে শক্তির উৎস সরিয়ে নিলে ওই অসংখ্য হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শক্তি বিকিরণ করে কি মানে তারা আবার উপর থেকে নিচে নেমে আসে। অর্থাৎ আমি এনার্জি দিচ্ছি তারা উপরে চলে যাচ্ছে, আমি এনার্জি সরিয়ে নিচ্ছি তারা আবার কোথায় চলে আসতেছে? নিচে চলে আসতেছে। এই নিম্ন শক্তি স্তরে ফিরে আসতে পারে। বিকিরিত শক্তিকে প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করালে বিভিন্ন রেখা বর্ণালীর সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ এই বিকিরণ যখন হয়, মানে বিকিরণ বলতে কি শক্তি ছেড়ে দিয়ে যখন সে আবার তার নিম্ন স্তরে চলে আসে, এই সময় আমরা যদি প্রিজমের মধ্যে দিয়ে দেখি তাহলে দেখা যায় যে বিভিন্ন বর্ণালীর আলো এখানে দেখা যায়। তাহলে এইভাবেই পরমাণুতে বর্ণালীর সৃষ্টি হয়। আচ্ছা 3D এবং 4p অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? ফার্স্ট অফ অল 3D এর ভ্যালু কত? দেখো 3D এর n+l এর মান আমরা পাচ্ছি কত? 3 + 2 = 5। আর 4p এর কত পাচ্ছি? 4p এর পাচ্ছি 4 + 1 = 5। এখন দুটো তো সমান, দুইটারই তো n+l এর মানের যে যোগফল সেই যোগফলটা আমরা সমান পাচ্ছি। তাহলে আমরা কোথায় যাব? আমাদের নেক্সট ডিসিশন হচ্ছে যেহেতু n+l এর মান সমান, তাহলে যার n এর মান কম তাহলে 3D এর n এর মান হচ্ছে গিয়া 3। তাহলে এইখানে ইলেকট্রন কোথায় যাবে? আগে প্রবেশ করবে। এখানে এই কথাটাই বলতেছে যে কোনো অরবিটালের জন্য n+l এর মান যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে 3D এর ক্ষেত্রে n এর মানটা কম। তাই 3D এবং 4p অরবিটালের মধ্যে 3D অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আচ্ছা যাচ্ছি নেক্সট প্রশ্ন। দেখো
দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল থাকে না কেন, অথবা 2d অরবিটাল সম্ভব নয় কেন? আমরা ডি এর মানের জন্য সম্পূর্ণরূপে এল এর মানের উপর নির্ভরশীল। এল এর মানটা কি দ্বিতীয় শক্তি স্তরে? দ্বিতীয় শক্তি স্তরে এল এর মান হচ্ছে 0 থেকে, খেয়াল করো, 0 থেকে 2 - 1, মানে 0 থেকে n - 1, তো সো 0 থেকে 2 - 1 পর্যন্ত। তাহলে 2 - 1 মানে কত? তাহলে কি লেখা যায়? 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। সো 0 এর জন্য ভ্যালু হচ্ছে s, আর 1 এর জন্য ভ্যালু হচ্ছে কে? 1 এর জন্য ভ্যালু হচ্ছে p। তাহলে আমরা দ্বিতীয় যে প্রধান শক্তি স্তর, সেখানে আমরা n2 এর জন্য এল এর দুইটা মান পাই, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তাই 0 এর জন্য এল এর মানটা হচ্ছে s, এবং 1 এর জন্য s এর মানটা এল এর মানটা হচ্ছে p। এজন্য 2d অরবিটাল অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তরে থাকে না। 2d অরবিটালটাকে আমরা দ্বিতীয় প্রধান শক্তি স্তরে দেখতে পাই না। ব্যাস, এটাও হয়ে গেল। তো যাচ্ছি পরবর্তী প্রশ্ন, দেখো কি বলতেছে। তৃতীয় শক্তি স্তরে f অরবিটাল থাকে না কেন? সেম ভাবে আমরা কাজটা করব, যে n এর মান যদি আমরা 3 বসাই, তাহলে 0 পাবো, 1 পাবো, 2 পাবো। 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d। তার মানে আমার f এর জন্য যে 3 দরকার হবে সেটা তো আমরা পাচ্ছি না। n এর মান 3 বসিয়ে l এর মান তো কখনোই 3 পাওয়া সম্ভব নয়, বিধায় তৃতীয় প্রধান শক্তি স্তরে f অরবিটাল নেই। m শেলের উপশক্তি স্তরসমূহ ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাও। অর্থাৎ m শেলে, খেয়াল করো, m শেলে কে কে আছে? 3s, m মানে কি? n3। তাহলে সেখানে কি আছে? 3s আছে, 3p আছে, 3d আছে। তাহলে আমরা উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র কি? এই যে সূত্র দেখো, 2 × 12 + 1, 2 × 12 + 1। অর্থাৎ এই যে s এর জন্য, খেয়াল করো, s এর জন্য এল এর মানটা কত? 0, p এর জন্য এল এর মানটা কত? 1, d এর জন্য এল এর মানটা কত? 2। তাহলে এইভাবে আমরা হিসাব করে দেখতে পাই যে s উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা। p উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 6টা। d উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 10টা। তাহলে আমরা এইভাবে s, p, d উপশক্তি স্তরের মান খুব সহজেই বের করে ফেলতে পারি। তো আমি আশা করতেছি তোমরা এই যে আমাদের এই স্লটের মধ্যে যেই প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। আমাদের চ্যাপ্টার 3 এর কিন্তু নেক্সট পর্ব আবার আসতেছে, সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে এই পর্বটি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।